তাও শেষের দিকে। দেখেন এখানে প্রথমত আছে স্যাম্পল স্প্রেড টুল। স্যাম্পল বলতে কি, এখানে উপর থেকে বিভিন্ন ধরনের স্যাম্পল ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ধরনের স্যাম্পল যেটা আপনার কাজের ক্ষেত্রে বিভিন্ন আইকন এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক এখান থেকে আমরা যে টুলটা আসি, দেখেন অনেকগুলো অপশন আছে, সব প্রায় একই রকম, একটা এক একটু আলাদা আলাদা কাজ করে। তবে প্রিন্টিং ডিজাইনের ক্ষেত্রে বা এই দিক থেকে এটা ততটা আমরা ব্যবহার করি না, তাও যতটুকু আছে ততটুকুই আমরা দেখি। আপনি যদি উইন্ডো থেকে এপাশ থেকে দেখেন, স্যাম্পল নামে একটা আছে, ঠিক এখানে দেখেন অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, এখানে কিছু আইকন দেখা যাচ্ছে। এখান থেকে এই আইকনগুলো যদি আমি এখানে ক্লিক করে, এখান থেকে ক্লিক করা হয়, থামেন একটু শুধু, দেখেন এখানে কিছু স্যাম্পল আছে, এই স্যাম্পলগুলো নিয়েই ওভারঅল আপনার কাজ করে থাকে। আপনি চাইলে নিজেরাও স্যাম্পল তৈরি করতে পারবেন, যেমন কোনো একটা স্যাম্পলকে আপনি ছড়িয়ে দিতে চাচ্ছেন চারপাশে, এই ধরনের কাজগুলো করা যেতে পারে। যেমন আমরা এখান থেকে একটা স্টার ক্রিয়েট করতেছি, এখান থেকে একটা স্টার ক্রিয়েট করলাম, এটাকে ফিল কালার দিচ্ছি, রেড কালার বা ব্ল্যাক কালার যেটাই রাখি না কেন, যে কোনো একটা কালার রাখলাম। এটাকেও আপনি চাইলে স্যাম্পল দিয়ে এটাকে একটা মাত্র চারপাশে আপনি ছড়িয়ে দিতে যাচ্ছেন, এই ধরনের কাজগুলো করা যেতে পারে। যেমন এটাকে যদি আমি স্যাম্পল হিসেবে তৈরি করতে চাই, টেনে এটার উপর ছেড়ে দেন, এরপর এটা মুভি ক্লিপ থেকে বা গ্রাফিক্সে করে এটাকে ওকে করলাম। তো দেখেন এখানে একটা আমার কিন্তু স্যাম্পল তৈরি হয়ে গেছে, এখানে এই স্যাম্পলটা তৈরি হয়ে গেছে। স্যাম্পল সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি আমি স্যাম্পলে আসে, এখানে F3 ক্লিক করি, এবার দেখেন তারাটা কিন্তু চারপাশে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কোনো কিছুকে আপনি যদি সরাইতে চাচ্ছেন, এই ধরনের কাজগুলো এখান থেকে স্যাম্পল দিয়ে আকাশে তারাগুলো দিতে যাচ্ছেন, একটা একটা করে তারা কপি করা বা চারপাশে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু তুলনামূলক কঠিন। তাহলে এদিক থেকে প্রথম যেটা টুল আছে সেটা স্যাম্পলকে স্প্রে করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, বা চারপাশ থেকে এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এক নম্বর, আপনি নিজে থেকে স্যাম্পল ক্রিয়েট করতে পারবেন, এবং অনেকগুলো এই ধরনের স্যাম্পলস আপনার এখানে ফটোশপ বা এখান থেকে অনেকগুলো স্যাম্পলস দেওয়া আছে। যদি আমরা যদি লাইব্রেরিতে আসি, উইন্ডো থেকে আপনার এখান থেকেও যাওয়া যেতে পারে। এখান থেকে দেখেন লেখা আছে ওপেন স্যাম্পল লাইব্রেরি, এখানে দেখেন অনেকগুলো লাইব্রেরি দেওয়া আছে, যেমন মোবাইল। তাহলে মোবাইলে সাধারণত যে আইকনগুলো ব্যবহার করা হয়ে থাকে, অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে। শুধু এইভাবে ছড়ানো না, আপনি যে বিজনেস কার্ড বা আমরা তৈরি করতেছি, কিছু কিছু স্যাম্পল কিন্তু এখান থেকেও নেওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের আইকনগুলোও কিন্তু এখান থেকে নেওয়া যেতে পারে। আরও যদি আমি স্যাম্পলের আরও আসি, এখান থেকে এবার ন্যাচারাল একটা স্যাম্পল ওপেন করি, ন্যাচারাল আমি একটা ওপেন করলাম, তো ন্যাচারাল যে আইকনগুলো হয়ে থাকে সেই আইকনগুলো কিন্তু এখানে পাচ্ছেন। এই ধরনের অনেক আইকন ডিফল্টভাবেই দেয়া আছে, ডিফল্টভাবে অনেকগুলো আইকন দেওয়া আছে। এটা আমি আপাতত ডিলিট করতেছি। প্রথমত যেমন আমি চাচ্ছি যে নিচ থেকে কিছু ঘাস ছড়িয়ে পড়বে, তো ঘাসের আইকনকে ক্লিক করে এখান থেকে এটা নিয়ে এবার যদি ক্লিক করে দেখেন নিচ থেকে এই ঘাসগুলো এক্সট্রা হচ্ছে। আমি চাচ্ছি এটা আরেকটু বড় থাকবে, তো আরেকটু এটা বড় করেও এক্সট্রা করা যেতে পারে, আরও ভিতর থেকেও সাইজ বড় করা যায়। এখানে আমরা কিছু ঘাসের ছবি দিয়ে দিলাম। তারপর আপনি চাচ্ছেন কিছু গাছের ছবি দেই, এখান থেকে এবার কিছু গাছের ছবি আমি এখানে অ্যাড করলাম, এখান থেকে কিছু গাছের ছবি, আবারও কিছু এখানে গাছের ছবি এখানে আমি অ্যাড করলাম। তো একটার পর একটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন গাছের ছবি কিছুটা বড় করার প্রয়োজন, তো এখান থেকে দেখেন শিফটার এটা একটু কাজ করে দেখি। এটা আসলে আমাদের প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ততটা প্রয়োজন পড়ে না, এই জন্য ততটা এখান থেকে হয় না। এটা আপনার মুভমেন্ট করার জন্য এক একটা করে ধরলেই। জি ভাইয়া। কালারটা কি কালারটা কি ভাইয়া অটোমেটিকলি হবে না ম্যানুয়ালি অটোমেটিকলি হবে করতে ভাই, হবে? আপনি স্যাম্পলটা যেই কালার দিয়ে তৈরি করবেন ওই কালারটাই হবে। আপনি যে কালারটা দিয়ে স্যাম্পলটা তৈরি করবেন ওটা দিয়েই স্যাম্পলটা চলে আসবে, ওই কালারটাই চলে আসবে। তাহলে শিফটার এটা কি করতেছে, আপনার এগুলোকে মুভ করতেছে। যেমন পরবর্তী যদি আপনি মুভ করতে চান, তাহলে একটা থেকে এই যে ধরলাম, এটাকে কিন্তু এই যে মুভ করা হচ্ছে, এ পাশ থেকে এটা এ পাশে এটা মুভ করার জন্য এক একটা এক রকম কাজ করে থাকে। যেমন সাইজ, আমরা গাছের সাইজগুলো আপনি বড় করার প্রয়োজন, তো এখান থেকে সাইজে আসলাম, এবার দেখেন যে গাছের সাইজগুলো বড় হয়ে গেছে। গাছের সাইজ গাছের তুলনায় নিশ্চিন্তে গাছের সাইজ বড় থাকে, ধরে ক্লিক করে ধরে আসছে, এবার দেখেন গাছের সাইজগুলো বড় হয়ে যাচ্ছে। এক কথায় যেটাকে আপনি সিলেক্ট করবেন সেটার মধ্যেই এটা কাজগুলো করবে। তাহলে এখন আগের থেকে আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। প্রত্যেকটা স্যাম্পলের মধ্যেই কাজ করে থাকে, যেমন একটা কালার চেঞ্জ করবে, বা এটা যেমন স্পিনার, তাই থেকে এটা ঘোরাবে। দেখি একটু শুধু এখান থেকে একটা স্যাম্পল সিলেক্ট করে রাখি, এবার এখান থেকে স্পিনার, যেহেতু আইকনটা দেখেন ঘোরানোর, তো গাছগুলো দেখেন এই যে ঘুরিয়ে ফেলছে, গাছগুলো ঘুরিয়ে ফেলছে। এইভাবেই আসলে স্যাম্পলের যে মডিফাই, ঘোরানো, কালার চেঞ্জিং এর এই অপশনগুলোই প্রত্যেকটা আপনি এখানে একটার পর একটা দেখেন পেয়ে পেয়ে যাবেন। এখান থেকে তারপর একটার ক্ষেত্রে আসি,
যেমন আপনার একটা স্টাইল চেঞ্জ করা বা কালার চেঞ্জ করার ক্ষেত্রেও আসে, যেমন এটা দেখেন অপাসিটি বা এটা কাজ করতেছে, তো এটা ততটা প্রয়োজন পড়ে না, স্যাম্পল আইকনের দিক থেকে আপনি যদি করেন সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। তো সিলেক্ট করে এখান থেকে একটা একটা করে আপনি ট্রাই করে দেখতে পারেন, আইকনগুলো যেমন ঘোরাচ্ছে বা এটা সাইজ বড় করতেছে, জাস্ট এগুলোর এই মডিফাইড কাজগুলো ওভারঅল এখানে আছে। যেহেতু এটা ততটা আমাদের এদিক থেকে আসে না, কেউ আর্ট জাতীয় কাজগুলো করতে চাইলে সেক্ষেত্রে হয়তো তাদের জন্য একটু এটা বেশি উপকার আসতে পারে। প্রিন্টের ক্ষেত্রে এটা ততটা উপকারে আপনার ততটা আসে না বা ব্যবহার করা হয় না। এতটুকুই ছিল এখানে স্যাম্পলের কাজটা। তারপর একটা চলে আসছে গ্রাফ টুল। গ্রাফ জাতীয় কাজগুলো আপনার এই গ্রাফ টুলের মাধ্যমে দ্রুত করা যেতে পারে। একটা এক্সাম্পল ইমেজ হিসেবে দেখাই, ঠিক এই ইমেজটা যেমন এখানে বিভিন্ন ধরনের গ্রাফ দেওয়া আছে, এখানে বিভিন্ন ধরনের গ্রাফ, বৃত্তটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে বা এখানে বিভিন্ন ধরনের গ্রাফ, এই ধরনের ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে তৈরি করা যায়। এখন যদি আপনাকে এমনটা করা হয়, এখান থেকে একটা বৃত্ত নিলাম, যদি আপনাকে বলা হয় যেটা আমাকে এই বৃত্তটা 5 ভাগে ভাগ করে দেওয়া হোক, তাহলে এটা কিন্তু আমরা 5 ভাগেও ভাগ করতে পারবো, এটাকে কিন্তু 5 ভাগে ভাগ করা সম্ভব, যেহেতু আপনাদের শেপ বিল্ডার টুল দেখানো হয়েছে। তো এখান থেকে আমি একটা লাইন নিচ্ছি, যেমন এখানে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এটাকে রোটেট করে বা 2 ভাগে ভাগ করতে যাচ্ছি, 2 ভাগে বা 3 ভাগে যেভাবে ভাগ করতে চান হিসাব করে করে করতে হবে। এটাকে যেমন একটা ক্লিক করলাম, বা পাথফাইন্ডার টুল দিয়ে আরো বেশি ভালো হবে, পাথফাইন্ডার দিয়ে করি আমরা। উপর থেকে পাথফাইন্ডার নিয়ে আসি, পাথফাইন্ডার আলাদা করলাম, সিলেক্ট করে নিই, মাস্ট বি সিলেক্ট করতে হবে, আলাদা করে আনগ্রুপ। তো এখন আমরা এটাকে 2টা ভাগে ভাগ করতে পারছি। কিন্তু আপনাকে যদি বলে 5 ভাগে ভাগ করেন, এত ভাগে ভাগ করেন, এগুলো ভাগ করা কিন্তু অনেক কঠিন। এই টুলটার মাধ্যমে এভাবে এই গ্রাফগুলোর কাজগুলো করা যেতে পারে। তো কিভাবে, আমি 2টা গ্রাফের ক্ষেত্রে বা 2টা কিংবা 3টা দেখাচ্ছি, বাকি বাদগুলো সব একই রকম। যেমন প্রথমটার ক্ষেত্রে আপনি কতটা এলাকা জুড়ে গ্রাফ তৈরি করবেন, এটা সিলেক্ট করে যতটা এলাকা জুড়ে গ্রাফ তৈরি করবেন ততটা আপনি এলাকা সিলেক্ট করে নেন। আসার পর ঠিক এক্সেল শিটের মতো এখানে একটা চার্ট চলে আসছে। যেমন আমি চাচ্ছি যে প্রথমটা হবে 80, তারপরটা হবে 50, তারপরটা হবে 30, তারপরটা হবে 20, তারপরটা হবে 10, 10। এবার যদি ওকে করে দিই তাহলে সিমিলার সেভাবে এখানে একটা গ্রাফ তৈরি হয়ে গেছে। এই যে 80, এই যে উপর থেকে 80, যত বা 50, 40 যত করে রাখছি সেই হিসাবে গ্রাফগুলো তৈরি হয়ে গেছে। এই গ্রাফগুলো কিন্তু আপনি এখান থেকে শেপ নিয়ে নিয়ে করতে পারতেন, এভাবে শেপ নিয়ে নিয়ে করতে পারতেন, তো এটা অনেক ঝামেলাপূর্ণ, এই জন্য সহজভাবে হিসাবটা এখানে করে দিচ্ছে। এমনকি আপনি যদি চান যে এগুলোর কালারগুলো চেঞ্জ করবেন, কালারও কিন্তু চেঞ্জ করা সম্ভব। যেমন এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে মার্ক করলাম, এটা রেড কালার, আর যত নিচের দিকে যাবে আমরা চাচ্ছি যে তত গ্রিন কালার হবে, এটা গ্রিন কালার, এদিক থেকে আপনি এটা ইয়েলো কালার, এভাবে কালারগুলো চেঞ্জ করা সম্ভব, প্রত্যেকটাই কালারগুলো চেঞ্জ করা সম্ভব। এই ধরনের গ্রাফ জাতীয় কিছু প্রিসেট, অর্থাৎ পূর্বে থেকে কিছু গ্রাফের কাজ সেট করে দেওয়া হয়েছে, যেটা আপনি এখান থেকে করতে পারেন, প্রত্যেকটা একই রকম। এরপর আমি সরাসরি ওই যে বৃত্তটা বললাম, বৃত্তকে ভাগ করার বিষয়ে, এই যে বৃত্তটা কিভাবে তৈরি করা যেতে পারে সেটার ক্ষেত্রে চলে আসি। একটা বৃত্তকে আপনি বা কয়েকটা অংশে ভাগ করতে যাচ্ছেন, এখান থেকে আমি বৃত্ত কতটুকু নেবেন এরিয়া সিলেক্ট করলাম, ঠিক আগের মতো প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম পাবেন। বৃত্তটাকে আমি 100% মধ্যে কয়েক ভাগে ভাগ করতে যাচ্ছি, তো এটা দিলাম 50%, তারপরটা হবে 20%, 20, 50 হলো, এটা হবে 10%, তাহলে কত 30 আর 50 80, একটা হবে 15 আর একটা হবে 5%, তাহলে এটা 100% কিন্তু হয়ে গেল। এবার ওকে করেন, ঠিক সেভাবে আপনাকে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা একটা 50% রাখছিলাম, এই পুরো ব্ল্যাক কালারটা হচ্ছে 50%, 20%, 15%, 10% এবং 5%, এই বৃত্তটাকে খুব সহজে ভাগ করে দেওয়া হচ্ছে। এবং এটাকে আপনি আনগ্রুপ করে প্রত্যেকটাকে আলাদা আলাদা করা যেতে পারে, আলাদা কালারও অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে এটা ক্লিক করে এখান থেকেও আপনি যে কালারটা নিতে যাচ্ছেন কালারগুলো শুধু টেনে ছেড়ে দেন, প্রত্যেকটাকে আলাদা করে মডিফাই করা যেতে পারে। এটাকে আলাদা কালার রাখি, এটাকে আলাদা কালার রাখলাম, প্রত্যেকটাকে এইভাবে মডিফাই করা যেতে পারে, আর প্রত্যেকটা যেটা আছে একই রকমভাবে কাজ করবে। এখানে এরিয়া সিলেকশন, আবার এখানে এরিয়া যতটুকু রাখলেন ওই একই চার্ট কিন্তু আস্তে আস্তে এখানে যা শুধু বিভিন্ন ধরনের গ্রাফ, যেমন একটু আগে দেখলাম এক একটা গ্রাফ এক এক রকম, এই সব গ্রাফগুলো এখানে নাই, তবে এখানে এই স্টাইলিশ ভাবেই গ্রাফগুলো দেখানো হচ্ছে, এক একটা এক একভাবে স্টাইলে গ্রাফগুলো কাজ করে থাকে। এই গ্রাফেরটা ছিল এতটুকুই। এরপর আসি, না বুঝলে আমাকে ইনস্ট্যান্ট বলবেন ওই টপিকটা নিয়ে, আমি আবার ট্রাই করব। এরপর আসে হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড কোনটা? আর্টবোর্ড হচ্ছে আমাদের পিছনের যেটা পেজ দেখতেছি সেটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, পিছনের যেটা পেজ এটা হচ্ছে আর্টবোর্ড।
যেমন ফটোশপের আপডেট যে ভার্সনগুলো আছে বর্তমান সম্ভবত 2017 ভার্সনের পর থেকে ফটোশপে আর্টবোর্ডের বিষয়টা নিয়ে আসা হয়েছে। আগের ভার্সনগুলোতে 14, 15 এই ভার্সনগুলোতে কিন্তু আপনার আর্টবোর্ডের বিষয়গুলো নেই। যদি আসেন আর্টবোর্ডের বিষয়গুলো নেই। এই আর্টবোর্ডকে পেজটাকে আমরা সরাসরি মডিফাই করতে পারবো। এখান থেকে আর্টবোর্ড টুলে আসে, এখান থেকে আসলাম আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ডকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারেন, বা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতে যাচ্ছেন সিম্পল উপর থেকে একটা ড্র্যাগ করে দেন, নতুন আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে যাচ্ছে। যত আর্টবোর্ড ক্রিয়েট করার প্রয়োজন আপনি ততটাই আর্টবোর্ড ক্রিয়েট করতে পারছেন। আর্টবোর্ডকে মুভ করা থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করা যেতে পারে। আর যদি অপশন বারের দিক থেকে আসি, এই পেজটা আপনি A4 সাইজে করতে যাচ্ছেন, এটাকে সিলেক্ট করে এখান থেকে A4 করে দিলাম, তো এই পেজটা আমার A4 হয়ে গেল। আপনি যেরকম ধরনের পেজ নিতে যাচ্ছেন বা জয়টা আর্টবোর্ড ক্রিয়েট করতে যাচ্ছেন ততগুলোই করতে পারবেন। যেমন এখানে আপনি হরিজন্টাল বরাবর ওয়াইড কত হবে, পিক্সেলে করতে হলে পিক্সেল হবে 1920 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল। তো 1920 ইন্টু 1080 পিক্সেলের আপনার একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখানে 1920 ইন্টু 1080 পিক্সেল। এখানে আর্টবোর্ডের যাবতীয় কাজ এক্স ওয়াই, এক্স হচ্ছে আমাদের হরিজন্টাল, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল। যদি এক্স বাড়ান তাহলে এটা ডান পাশে বাম পাশে সরবে, এই যে ডান পাশে বাম পাশে। ওয়াই যদি করি তাহলে উপরে এবং নিচে যাবে, উপর থেকে বা নিচের দিকে, এটা বাড়ানো কমানোর দিক থেকে। আর্টবোর্ডের কি নাম দিবেন, আর্টবোর্ডকে যদি ডিলিট করতে চান, এটা এখন আমার প্রয়োজন নেই, তো এখানে ক্লিক করে ডিলিট। আর এটা হচ্ছে নিউ বাটন, এটা হচ্ছে ওই হরিজন্টাল বা ভার্টিক্যাল ভাবে ঘোরানোর জন্য। একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম, এটা লম্বা করে করি, এটাকে ঘুরাইতে যাচ্ছি, এপাশে দিয়ে দিলাম, এটা ঘুরে গেল বা এর থেকে। এখান থেকে এটা হচ্ছে প্রিসেট, এটা হচ্ছে আপনার ওরিয়েন্টেশন, কোন পাশে রাখতে যাচ্ছেন, নতুন আরেকটা আর্টবোর্ড, ডিলেট, আর্টবোর্ডের নাম, আর এগুলো হচ্ছে আপনার আইকনটা কোন পাশে থাকবে, পজিশনের বা কোন পাশ থেকে ছোট বড় হবে। এই ছিল আর্টবোর্ডের এতটুকুই। তাছাড়া আর্টবোর্ডে আর কোনো কিছুই নেই, একাধিক পেজ নেওয়া বা এটা আমার এখন প্রয়োজন নেই। সিম্পলভাবে এটাকে ধরলাম, এটাকে ডিলেট। আপনি চাচ্ছেন যে এই আর্টবোর্ডটার একটা কপি করবেন, তাহলে অল্টার চেপে একটা সাইডে রাখলাম, তো এই আর্টবোর্ডেরও একটা কপি তৈরি হয়ে গেছে। এখন আর্টবোর্ডকে কপি করা, ডিলিট করা, বড় করা, ছোট করা, যাবতীয় মডিফাইগুলো এখান থেকে করা যেতে পারে। এই আর্টবোর্ডের প্রয়োজন নেই, এটাকে ধরে এখান থেকে ডিলিট। আর্টবোর্ড ডিলিট হয়ে গেছে, টেক্সটগুলো ডিলিট করলাম। আর্টবোর্ডটা একটু বড় করে নেই, কেননা জায়গার দরকার, এটাকে এপাশ থেকে বড় করে নিলাম, এপাশে তাহলে কাজ করার জন্য সুবিধাগুলো পাচ্ছি। তারপরে এখান থেকে আসি স্লাইস টুল। স্লাইস টুল সম্পর্কে অলরেডি ফটোশপে বলা হয়েছে। স্লাইস টুল সম্পর্কে অলরেডি ফটোশপে বলা হয়েছে। ফটোশপে যেভাবে স্লাইস টুল কাজ করে এখানেও সেভাবেই কাজ করে। স্লাইস টুল কিভাবে ফটোশপে কাজ করতো কেউ বলতে পারবেন? স্লাইস টুল ক্রপ টুলের নিচে কিন্তু আছে, ক্রপ টুলের নিচে কিন্তু স্লাইস টুল দেখাইছিলাম আপনাদের। শেপকে কাটা স্লাইস টুল শেপকে কাটার জন্য এর জন্য দেখানো হয়নি, আরেকটু চিন্তা করে দেখেন দেখি। স্লাইস টুল দেখাইছিলাম ফটোশপে। ফটোশপের নির্দিষ্ট কোনো অংশ থেকে যদি আপনি এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে স্লাইস টুল ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই পেজটা যদি আমি এক্সপোর্ট করি, দেখেন ফাইল থেকে এখানে আসতেছি, এক্সপোর্ট সেভ ফর ওয়েব দিচ্ছি, আমার ওভারঅল পেজটা কিন্তু চলে আসতেছে। এখানে ফিট করলাম, ওভারঅল পেজটা চলে আসতেছে। কিন্তু আমি শুধুমাত্র চাচ্ছি যে এই বৃত্তটা শুধুমাত্র এক্সপোর্ট করব, আমি শুধুমাত্র এই বৃত্তটা এক্সপোর্ট করব। এই ধরনের নির্দিষ্ট কোনো অংশ যদি আপনি এক্সপোর্ট করতে চান, বা এইটুকু অংশ আমি এক্সপোর্ট করব, নির্দিষ্ট কোনো অংশ যদি আপনি অ্যাজ এ এক্সপোর্ট বা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে স্লাইস টুল ব্যবহার করা হয়ে থাকে। ফটোশপেও দেখাইছিলাম একই রকম। আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার এই বৃত্তটাই এক্সপোর্ট হবে, এই বাকি বাদগুলো আমার এক্সপোর্ট হবে না। তো এখান থেকে আমি স্লাইস টুলের এই আইকনে আসলাম, স্লাইস টুল, এই বৃত্তটাকে এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। এবার যদি আমি যাই ফাইল, এক্সপোর্ট থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, তাহলে এবার দেখেন শুধুমাত্র বৃত্তর অংশটা আমার হাইলাইট হচ্ছে, শুধুমাত্র বৃত্তর অংশটাই হাইলাইট হচ্ছে। এবার যদি সেভ দিই, ডেস্কটপে দিচ্ছি, এটা মাস্ট বি সেভ ফর ওয়েবেই করতে হবে, তাহলে শুধুমাত্র বৃত্তটাই আমার এক্সপোর্ট হবে। আচ্ছা, বৃত্তটা হয়নি কেন, অল স্লাইস সিলেক্ট করা ছিল, আবার দেখাচ্ছি, নিচ থেকে আরেকটা সেটিং করতে হতো। এটা ধরলাম, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখন দেখেন এক্সপোর্ট দেওয়া আছে সেভ ফর ওয়েব, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে দেখেন লেখা আছে অল স্লাইস, তাহলে এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, এটা একটা, এটা একটা।
এই জন্য সবগুলো এক্সপোর্ট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে অল স্লাইস থেকে শুধুমাত্র সিলেক্টেড স্লাইস করে দিই, শুধুমাত্র এটা এক্সপোর্ট হবে। এবার দিই সেভ, ডেস্কটপে দিলাম, ওকে। শুধুমাত্র নির্দিষ্ট কোনো অংশ এক্সপোর্ট করার জন্য এটা ব্যবহার হয়। তাহলে দেখেন শুধুমাত্র আমার এই অংশটাই কিন্তু এক্সপোর্ট হয়েছে, শুধুমাত্র এই ভিতরে এক্সপোর্ট হয়ে গেছে। তাহলে নির্দিষ্ট কোনো একটা অংশ আপনি বিরাট বড় একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন, বায়ারকে শুধু আপনি দেখাতে যাচ্ছেন যে আসলে এই কাজটা আমার ঠিক হয়েছে কিনা তুমি চেক করে দাও, সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে আপনি এক্সপোর্ট করতে পারবেন। মানে এটা যাচ্ছেন, এটাকে আপনি মার্ক করে নেন, তাহলে এই অংশটুকু এক্সপোর্ট করা যেতে পারে। নিচে আসতেছে স্লাইড সিলেকশন টুল। এই স্লাইসটাকে ঘরটা বাড়ানো ছোট করার জন্য স্লাইড সিলেকশন টুল, এটাকে ধরলাম, দেখেন এই যে এটা আমি ছোট করতে পারতেছি, বা এরিয়াটা আপনি চেঞ্জ করতে পারছেন, বড় ছোট এরিয়াগুলো চেঞ্জ করার জন্য স্লাইড সিলেক্টর টুল ব্যবহার করা হয়ে থাকে। শুধুমাত্র নির্দিষ্ট কোনো এরিয়া সিলেকশন বা এটার জন্য এই স্লাইস টুলটা ব্যবহার করা যেতে পারে। আর স্লাইস সিলেক্ট করার পর ডিলিট বাটন ক্লিক করলে স্লাইসটা আবার ডিলিট হয়ে যাচ্ছে। তারপর চলে আসি অ্যালাইন। অ্যালাইন বিষয়টা অলরেডি আপনারা জানেন, কিন্তু ফটোশপে একটু আলাদাভাবে অ্যালাইন হয়, একটু আলাদাভাবে। ফাইল থেকে নতুন একটা এই পেজে আমরা অ্যালাইন করি, এগুলো সবগুলোকে আমি ডিলিট করে দিলাম। তো আপনাদের যখন নতুন অবস্থায় ছিলেন তখন একটা বাংলাদেশের পতাকা দিয়ে অ্যালাইনের বিষয়টা দেখাইছিলাম, ঠিক এখানেও ওই বাংলাদেশের পতাকা বা জাপানের পতাকা যেটাই বলেন সেটা দিয়ে অ্যালাইনটা করি। এটাকে চাচ্ছি যে আমি মিডিল বরাবর অ্যালাইন করব, মিডিল বরাবর অ্যালাইন করব। অ্যালাইনের জন্য এখানে আপনি এক্সট্রা একটা ট্যাব পাবেন, এক্সট্রা একটা ট্যাব। এই অপশনটা ফটোশপে আপনার নাই, 2021 ভার্সনেও নাই, প্রপার্টিসে আছে কিন্তু 2021 ভার্সনেও আলাদা করে অ্যালাইন নাই। আমার মনে হয় যে আলাদা করে অ্যালাইন রাখলে হয়তো একদিক থেকে ভালো হতো ফটোশপেও। উইন্ডো থেকে এখানে অ্যালাইন, এটা ওপেন করলাম। তো এখানকার দেখেন অ্যালাইনে আপনি এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু হচ্ছে আর্টবোর্ড। অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড, তিনটা অপশন দেখা যাচ্ছে। আপনি যখন যেটা সিলেক্ট করে রাখবেন সেই হিসাবে এই অ্যালাইনগুলো কাজ করবে। তো আমরা প্রথমেই অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে শুরু করি। এখান থেকে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। যখন আপনি অ্যালাইন টু আর্টবোর্ড করবেন তখন এটা আমার পিছনের যে হোয়াইট পেজটা দেখতেছি সেটার সাথে এটা অ্যালাইন করবে। এই বৃত্তকে ধরে আমি যদি এখান থেকে মিডিল দিই, এপাশ থেকে মিডিল দিই, তাহলে এটা আমার আর্টবোর্ডের সাথে মিলে অ্যালাইন হলো। এটা কার সাথে হয়েছে? আর্টবোর্ডের সাথে। এটা হচ্ছে পিছনের পেজের সাথে যদি অ্যালাইন করতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। আর ফটোশপের ক্ষেত্রে আমরা কি করতাম, যদি মিডিল আনতে চাইতাম সিলেকশন করে তারপর পুরো পেজটা সিলেকশন করতাম, কন্ট্রোল এ দিয়ে পুরো পেজটা সিলেকশন করতাম। তো আপনি এটাই ধরে নিতে পারেন যে পুরো পেজটাকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, এটাই হচ্ছে আমার অ্যালাইন টু আর্টবোর্ড। এক কথায় পুরো পেজটাকে কন্ট্রোল এ দিয়ে যেমন পুরো পেজটা সিলেকশন হয়, ঠিক সেই কাজটাই করতেছে অ্যালাইন টু আর্টবোর্ড। এবার আমরা আসতেছি অ্যালাইন টু সিলেকশন। আমি ঠিক যেভাবে ফটোশপে দেখাচ্ছিলাম সেই হিসাবে কয়েকটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এখান থেকে কয়েকটা শেপ তৈরি করলাম। তো আপনি যদি পুরোটাকে আপনি চাচ্ছেন যে নিচ থেকে রোলার দিয়ে আমি যদি দেখাই যে নিচ থেকে আপনি অ্যালাইন করতে যাচ্ছেন, ফটোশপে যেভাবে করছে একই রকম সবগুলোকে সিলেক্ট করলাম। দেখেন এখানে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড যদি করেন তো আর্টবোর্ডের শেষ কোনটা? নিচের দিক থেকে, এই যে এখানে, এটা যদি নিচের দিকে দেই তাহলে আর্টবোর্ডের সঙ্গে কিন্তু অ্যালাইনটা হচ্ছে। আর যদি অ্যালাইন টু সিলেকশন দেন তাহলে ফটোশপে যেভাবে হতো সেভাবেই, এখান থেকে সবার নিচে কোনটা আছে? এটা, তার মানে এর সঙ্গে সবাই অ্যালাইন হবে। নিচের দিকে দিলাম, তার মানে এর সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে নিচের দিকে যেটা আছে। তাহলে অ্যালাইন টু সিলেকশন হচ্ছে ফটোশপে আমাদের যেভাবে অ্যালাইনটা হতো সেটাই হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। সিম্পলভাবে অ্যালাইন টু সিলেকশন সেভাবে হতো। ঠিক আপনি যদি এখান থেকে উপরের দিক থেকে করতে চান, সবার উপরে কি আছে? এ আছে। আমরা যদি অ্যালাইন টু সিলেকশন রাখি, সবার উপরে যে অবজেক্টটা থাকবে তার সঙ্গে অ্যালাইনটা হয়ে যাচ্ছে। আর যদি আর্টবোর্ড দিই তাহলে কোথায় যাবে এটা বলবে। আচ্ছা আতিকুর রহমান ভাই, আপনি কি বলতে পারবেন যে আমি যদি অ্যালাইন টু আর্টবোর্ড দিই তাহলে এটা কোথায় যাবে? অ্যালাইন টু আর্টবোর্ড দিলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে, আর্টবোর্ডের সাথে সবচেয়ে নিচে অ্যালাইন চলে হবে। যাবে। যদি নিচের দিকে দেই জি, তাহলে নিচে, উপরের দিকে দিলে একবারে উপরে চলে যাবে। উপরে জি। হ্যাঁ, এবার আসেন তো আমি চাচ্ছি যে এর সঙ্গে অ্যালাইন করব, এর সঙ্গে সবাইকে অ্যালাইন করব এটার সাথে। তাহলে ফটোশপে আমরা কিভাবে করতাম? যদি একে ফ্লো করবে সবাই, ওই লেয়ারকে আগে সিলেক্ট করতে হবে, ওই লেয়ারকে আগে সিলেক্ট সিলেক্ট করার করতে হবে। কিন্তু এখানে তো আমাদের লেয়ারের যে ওই কন্ট্রোল চেপে সিলেকশন করতাম ওই অপশনটা তো এখানে খুঁজে পাচ্ছি না।
ওইটাই হচ্ছে এখানে অ্যালাইন টু কি অবজেক্ট। আপনি কিভাবে করবেন, কাউকে একটা সিলেক্ট করে উপর থেকে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, এ পাশ থেকে পাশে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যার সাথে অ্যালাইন করতে চাচ্ছেন তাকে শুধুমাত্র একটা ক্লিক দেন। আমি চাচ্ছি যে এর সঙ্গে অ্যালাইন করব, একে একটা ক্লিক দিলাম। কন্ট্রোল অল্টার কোনো কিছুই চাপতে হবে না, শুধুমাত্র একে ক্লিক দিলাম। এখানে এটাকে এবার দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট, অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। এবার যদি আমি নিচের দিকে দিই তো এটা বরাবর নিচের দিকে হচ্ছে, আর যদি উপরের দিকে দিয়ে দেন এটা বরাবর অ্যালাইন টু কি আছে, কি আর্টবোর্ড হয়ে গেছে। তো আবার সিলেক্ট করি, এটাকে দিলাম, উপরের দিকে যদি দেই অ্যালাইন টু কি অবজেক্ট, তো এটার সঙ্গে উপরের দিকে অ্যালাইন হবে, বা যে পাশ থেকে রাখতেছেন সেভাবে অ্যালাইন হবে। এই ছিল ইলাস্ট্রেটর অ্যালাইন। তাহলে তিনভাবে অ্যালাইন টু আর্টবোর্ড, একটা আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন, একটা সিলেকশন বেসিকভাবে ফটোশপে যেভাবে হতো, আর একটা কি অবজেক্ট, কোনো কিছুকে নির্দিষ্টভাবে অবজেক্টে সিলেক্ট করে। আর ডিস্ট্রিবিউটও একই রকম, ফটোশপে যেভাবে করছিলেন এখানকার প্রত্যেকটার ফাঁকা ঠিকঠাক করতে আছেন। তো এখান থেকে ডিস্ট্রিবিউটটা অ্যালাইন টু সিলেকশন করে দিই, এখান থেকে ডিস্ট্রিবিউট, তাহলে প্রত্যেকটারই ফাঁকা এখন সমান হয়ে গেছে একই রকম। এবার আমি আপনাদের দুটো জিনিসে আসি। পাথফাইন্ডার অলরেডি গতকাল দেখানো হয়েছিল, বিজনেস কার্ডের সাইজ আমরা দেখব, তার আগে আরেকটা বিষয় আসি আপনাদের হোমওয়ার্ক হিসেবে যেটা থাকতেছে। পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুল অন্যান্যগুলো ব্যবহার করে প্রায় পুরো এবিসিডি ক্রিয়েট করা হিসেবে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। আমি দুই একটা ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করতেছি, যেটা যেটা কঠিন মনে হচ্ছে আমি একটু ট্রাই করতেছি। তো আমরা এ তৈরি করব। এই যে এবিসিডি যেগুলো আমরা লিখি সেগুলো কিন্তু আপনার ইলাস্ট্রেটর বা এ ধরনের ভেক্টর সফটওয়্যার দিয়ে ফন্ট তৈরি করা হয়ে থাকে। তো এবিসিডি আমরা পুরোটাই লিখে ফেলবো। প্রথমত আমি তাহলে এ তৈরি করতেছি, এখানে আসলাম, একটা শেপ দিয়ে করি। শেপের জন্য আমি এখান থেকে স্ট্রোক ব্যবহার করতে চাচ্ছি। এখান থেকে একটা লাইন নিলাম, শিফট চেপে পুরোটাকে লাইন নিলাম, আর এটার স্ট্রোক রাখি আরও মোটা করি 45। এটাকে এ একটা তৈরি করলাম। এখান থেকে এটাকে আমি হালকা রোটেট করে দিই, ধরে এটাকে আমি এ যতটুকু হয় ততটুকুর মতো এটাকে রোটেট করলাম। এটাকে আমরা ঠিক এটার একটা বিপরীত তৈরি করি। এখানে ক্লিক করলাম, রিফ্লেক্ট করে নিই। রিফ্লেক্টের শর্টকাট হচ্ছে ও, রিফ্লেক্ট এখান থেকে করে দিলাম, ভার্টিক্যাল বরাবর হবে, এই জন্য এটাকে কপি করলাম। আমি এখান থেকে একটা রিফ্লেক্ট চলে আসছে, এটাকে শিফট চেপে আবার এখানে ধরলাম। এটাকে আরেকটু বেশি ছড়িয়ে দিলে ভালো হবে, এই জন্য আরেকটু বেশি ঘুরিয়ে দিই এটাকে। এবার রিফ্লেক্ট করি, কপি, এটাকে ধরে এই পাশ থেকে এই পাশে দিয়ে দিলাম। আমরা কত স্ট্রোক লাইন নিচ্ছি বলেন দেখি, কত নিছিলাম, এটা স্মরণ রাখতে হবে। 45 স্ট্রোক নিছিলাম 45। এই 45 আমরা কিন্তু স্ট্রোক ছাড়াও কিন্তু আমরা সরাসরি ফিল কালার দিয়ে নিতে পারতাম, কেন নেইনি সেটা একটু বলতেছে একটু পর। আমরা স্ট্রোক নিচ্ছি 45। এখন এটাকে, এটা যেটা আছে ওভারঅল, এটাকে আমরা স্ট্রোক থেকে এটাকে ফিল কালার বানায় ফেলবো। স্ট্রোক থেকে ফিল কালার বানাবো, কিভাবে ফিল বানাবো দেখেন, দুটোকে সিলেক্ট করলাম, এটাকে যে আমরা ক্লিক করি দেখেন এখান থেকে কালার কিন্তু আমার ফিল আমার বন্ধ করা আছে, স্ট্রোক চালু করা আছে। এটাকে আমি ফিল বানাবো, দুটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ফিল অবজেক্ট মার্ক করে ওকে। তো এবার যদি লক্ষ্য করেন, এবার যদি ক্লিক করি তাহলে দেখেন স্ট্রোক কালার অফ হয়ে গেছে, আমার ফিল কালার অন আছে। তাহলে স্ট্রোককে এভাবে ফিল কালার বানানো যেতে পারে। তাহলে দুপাশ থেকে এটা ধরলাম, একটু পরে করি, এ পাশ থেকে আরেকটা আমরা লাইন নেই। আমরা লাইন নিছিলাম কত 45, এই স্ট্রোককেও আমি 45 দিচ্ছি। তাহলে একই রকম দিক থেকে সব দিক থেকেই হয়ে যাবে। এটাকেও আমি ফিল কালার বানাই ফেলি, এখান থেকে এক্সপান্ড ওকে। এবার এটাকে এখানে রাখি। এবার ওভারঅল আমরা শেপ বিল্ডার বা এই টুলগুলো দিয়ে এটাকে আমরা একটা এ বানাই ফেলবো। পুরোটাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে এসে আমি পাথফাইন্ডার দিয়েও করা যেতে পারে আর শেপ বিল্ডার টুল দিয়েও করা যেতে পারে। আমি পাথফাইন্ডার দিয়ে করবো এটাকে। এখান থেকে পাথফাইন্ডার টুল এখানে ক্লিক করলাম, এখান থেকে এরপরে আনগ্রুপ। এবার যদি দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আমার প্রয়োজন নেই। তাহলে একটা এ তৈরি হয়ে গেছে। আপনি যদি এখন আরও স্টাইলিশ এ তৈরি করতে চান, এটাকে একটা কপি করে আমি সাইডে রেখে দিই। আরও স্টাইলিশ এ তৈরি করতে যাচ্ছেন,
তো এখান থেকে এই পয়েন্টারকে সিলেক্ট করলাম, এই পয়েন্টারকে, এই পয়েন্টারকে, এখন ধরে সবগুলোকে রাউন্ড করে দিই। তো একটা স্টাইলিশ এ তৈরি হয়ে গেল। এখন বি কি আমরা ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ, ভিতরে তো রাউন্ড আছে অনেক। আচ্ছা, তো এবার আসি যে বি কিভাবে ক্রিয়েট করা যেতে পারে। আমরা স্ট্রোক জানি কত নিয়েছিলাম, 45। এখান থেকে একটা স্ট্রোক ক্রিয়েট করি। দেখেন আমি কিন্তু স্ট্রোক ছাড়াও করতে পারতাম। স্ট্রোক নিয়ে করার সুবিধা হচ্ছে যে আমরা স্ট্রোক নিচ্ছি 45, তাহলে বরাবরই 45। এর কারণ হচ্ছে এ পাশের লাইনটা আমার যতটুকু মোটা, এ পাশেরটাও ততটুকু মোটা, এটা যতটুকু, এটাও ততটুকু। এই জন্য আমরা স্ট্রোক দিয়ে করতেছি। ফিল থেকে এটাকে স্ট্রোক বানাই ফেললাম, স্ট্রোক দিচ্ছে এটারও 45, সবগুলো একই রকম। এটা আমরা স্ট্রোকের ক্লাসের দিন দেখানো হয়েছিল, এটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি। উইন্ডো থেকে স্ট্রোক কই গেল, এখানে স্ট্রোক আছে, এখান থেকে এটা আমি ভিতরের দিকে নিয়ে এলাম, স্ট্রোকটাকে এখান থেকে ভিতরের দিকে নিচ্ছি। এটাকে আরেকটু বড় বা ছোট করা যেতে পারে। আচ্ছা, আরেকটু ছোট করে নিলাম। ছোট করার পর বির সামনের দিকে পেঁচানো থাকে, তাহলে এটাকে প্রথমত আমরা স্ট্রোক থেকে আবার এটাকে আমরা ফিল কালার করে নিই। ফিল কালার করে নিলে কি হবে দেখি, ফিল কালার ছাড়াও এটা হওয়ার কথা। আচ্ছা, হচ্ছে। এটাকে আরেকটু ছোট করে এই পাশ থেকে আরেকটু ছোট করলাম, আর সামনের দুটো পয়েন্টার এখান থেকে ধরলাম, এটাকে আমি ছোট করে নিলাম। এটাকে আরেকটা কপি করি, এটাকে আরেকটা অল্টার চেপে ঠিক এটার পাত বরাবর কপি করলাম, যে বি হয়ে গেছে। অনেক সোজা। তারপরে আসি সির ক্ষেত্রে, সি কিভাবে তৈরি করব। তাহলে এখান থেকে একটা বৃত্ত নিয়ে নিই আমি, এখানে বৃত্ত নিলাম, ভিতরের দিকে স্ট্রোক আছে, স্ট্রোক 45, ওকে পারফেক্ট। আপনি চাইলে সবগুলো লাইন বাই লাইন করতে পারেন, এটাকে 45 করলাম। তারপরে এখান থেকে প্রায় আপনি যদি দেখেন আমাদের সব টুল কিন্তু শেখা হয়ে গেছে। এখান থেকে আমরা শেপ কাটার জন্য ইরেজার টুলে আসলাম, এখান থেকে সিজার টুলে ধরে এখান থেকে এ পয়েন্টার, আচ্ছা বাইরে থেকে যেহেতু নিচ্ছে বাইরে থেকেই নিক, সমস্যা নেই, বাইরে থেকে যেহেতু নিচ্ছে বাইরে থেকেই নিক। এখান থেকে বাইরে রাখলাম, এটাকে আরেকটু ছোট করে দিই, একটু শুধু 30 সেকেন্ড। ঠিক আছে, এটাকে সিটার ক্ষেত্রে আসি। এই সিটার ক্ষেত্রে দেখেন এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, এটাকে আমরা এক্সপান্ড করে নিই, তাহলে সুবিধা হবে। এক্সপান্ড করলে কি হয়, ফিল মোডে চলে আসতেছে। আরেকটু ছোট করে নিই। শুরু থেকে চাইলে আমরা গাইডলাইন দিয়ে দুপাশ থেকেও মিলাই নেওয়া যেতে পারে। গাইডলাইন নেই নি, সমস্যা নেই। ধরলাম অবজেক্ট থেকে এটাকে আমি আগে দেখি কোনটাতে করা যেতে পারে। আচ্ছা, এক্সপান্ড অ্যাপারেন্স, এরপরে হচ্ছে এক্সপান্ড। এবার দেখেন এই পয়েন্টারগুলোকে ধরে এখান থেকে স্লাইস টুল, এখানের এই পয়েন্টারগুলো কি কাটবো, সেটা মানে স্ট্রোকেই বেশি ভালো হবে, স্ট্রোকেই কাটি। ধরলাম, তাহলে হচ্ছে দুটা পয়েন্টার, এখান থেকে এই টুল এই পয়েন্টারটা এখানে কাটলাম, এখান থেকে এই পয়েন্টটা কাটলাম। এবার যদি আসি এটাকে বাইরে বের করে দিলাম। এবার সিটাকে যদি আমরা রোটেট করে দিই, এটা সি হয়ে গেছে। আপনি যদি এখন আরো স্টাইলিশ সি বানাইতে চান, যে ওই যে কর্নার, একটা জিনিস মনে রাখবেন, এ পাশে যত রেডিয়াস দিচ্ছেন এ পাশেও তত রেডিয়াস দিতে হবে। আমি যদি আসি এখানে কত রেডিয়াস দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে আপনার হাইট ওয়াইট, একটু শুধু দেখি রেডিয়াস কত দেওয়া হয়েছে। সব জায়গায় একই ধরনের রেডিয়াসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একই রকম লাগবে। এখান থেকে কমাই যদি বাড়াই, কোথায় কমতেছে, এটা হচ্ছে এই পাশের একটা রেডিয়াস, যত রেডিয়াস দিবেন ততই দিবেন। এই সিকে এখান থেকে এবার এক্সপান্ড করলাম। এবার পয়েন্টারগুলো দিয়ে আপনি আবার রেডিয়াস করতে পারেন, এখান থেকে এই কর্নার, এখান থেকে এই কর্নার, এটা রাউন্ড করলাম, সি তৈরি হয়ে গেছে। এভাবে পুরো এবিসিডিটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখন বলেন যে কোনটা তৈরি করা কঠিন মনে হচ্ছে। ডি তৈরি করতে পারবো না, ডি তো সোজা। বলেন কোনটা তৈরি করতে মনে হচ্ছে, এ থেকে জেড পর্যন্ত। জিটা দেখেন ভাইয়া। আচ্ছা, জিটা আমি মনে হয়েছিল জি নিয়ে বলবেন, তো জির ক্ষেত্রে এই সিটাকেই জি বানানো যেতে পারে, এলজির মতো যতটুকুই করা যায় দেখাচ্ছি। যেমন সিটাকে ধরলাম, জিটা আপনার এ পাশ থেকে যদি এই ফরম্যাটে করি, এটাকে একটু এই জন্যই আসলে কিছু কিছু জিনিস কপি করে রাখা,
তাহলে জি এই পাশ থেকে এটা থাকতেছে। এখন দেখেন সামনের দিকে একটু ভিতরের দিকে এই ধরনের একটা স্ট্রোক লাইন ঢুকিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সিটাকে মডিফাই করা যেতে পারে, এটাকেও একটা কপি করে রেখে দিই, পরবর্তীতে অন্যগুলো তৈরি করতে প্রয়োজন আসতে পারে। এটাকে নিলাম যতটুকু ছিল, বা আপনি যদি পাতটা ছোট করতে চান এখান থেকে আমি শিফট চেপে ছোট করে নিতে পারি। আচ্ছা ছোট করে লাইনটা তৈরি করে, এভাবে ছোট বড় করলে বাঁকা হয়ে যাচ্ছে। এখান থেকে এই পাত বরাবর ছোট্ট করে এই পাশে একটা লাইন তৈরি করে নিলাম। আর এখন এটাকে আপনি এটার সঙ্গে মিলিয়ে দেন, তো একদিক থেকে জি ক্রিয়েট হয়ে গেছে। কিছু কিছু জির নিচের দিকেও লাইন থাকে, সেই লাইনগুলোও দিতে পারেন। আর যদি এটার সঙ্গে রাউন্ড করতে চান, নিচের যে রাউন্ডটা আছে সেটাও রাউন্ডটাও করে ফেলা যেতে পারে। তো শেপ বিল্ডার টুল দিয়ে এক্সট্রা যতটুকু আছে সেটাকেও কেটে ফেলা যেতে পারে। তাহলে এটাকে ওভারঅল ধরে শেপ বিল্ডার টুল কিন্তু বা এগুলা কাজ করার জন্য আপনাকে মাস্ট বি ফিলে আনতে হবে। স্ট্রোকের ক্ষেত্রে এটা ভালো করে কাজ করে না বা সমস্যা করে। এক্সপান্ড হয়ে গেছে, পুরোটাকে ধরলাম, শেপ বিল্ডার টুল দিয়ে যে এখানে এক্সট্রা অংশটা আছে এটাকে কেটে ফেললাম, বা এই পাশে যে এক্সট্রা অংশটা আছে এটা কেটে ফেললাম। তাহলে এটাও এখন আমার রাউন্ডেড হিসাবেই আছে। আর সবগুলো এখন ধরে একসঙ্গে যোগ করে দিই, এটাকে ধরে এখান থেকে যোগ করে দিলাম, তাহলে ওভারঅল এটা আমার একটা শেপ হয়ে গেল। আর ঠিক সিমিলার এটার মতো রাউন্ড করতে চাইলে যেভাবে এ পাশের এই পয়েন্টার আর এ পাশের যদি ওভারঅল করা যেতে পারে, এখান থেকে এটা শিফট চেপে নিলাম, রাউন্ড হয়ে গেল জির দিক থেকে, অনেকটা এলজির মতো জি হয়ে গেছে। তারপরে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই যে করবেন এমনটা না, আপনি চাইলে স্টাইলিশ ফন্টও তৈরি করতে পারেন, তবে যেন সবগুলো একই রকম হয়। যেমন এগুলো আমরা রাউন্ডেড তৈরি করছি, যে রাউন্ড ভিতর থেকে রাউন্ড, এই যে ভিতর থেকে রাউন্ড, এটা দুপাশ থেকে হয়েছে, এটাও ভিতর থেকে রাউন্ড করতে ভালো হতে পারতো। তারপরে এখনো বলেন যে কোনটা কোনটা, ওভারঅল পুরোটাই থাকবে। ভাইয়া জির উপরে তো একটু লম্বা হওয়ার কথা ছিল, এই যে জির উপরে যদি আরেকটু লম্বা হওয়ার কথা ছিল লম্বা করে দিয়ে দিবেন, যে এখান থেকে আমরা 45 নিছি, তাহলে 45 ওই হিসাবে লম্বা করে দিলেই হয়ে যাচ্ছে। একটু লম্বা করে দিলেই এখান থেকে শেপ 45 সেই হিসাবে লাইন নিয়ে এটাকে 45 করে দিলাম। বা যদি কিছু কিছু জি আছে আপনার ফন্টের উপর দেখবেন, কিছু কিছু যদি আমি একটা জি টাইপ করে দেখি, মনসেরাটে জি কিভাবে দেওয়া আছে, টাইপ ফন্ট সাইজ বড় করে নিচ্ছি, জি ক্রিয়েট করলাম। তো এই জি ক্রিয়েট করা তো আপনার আরো সোজা, পুরাপুরি সিটাকে ওভারঅল এই পাশ থেকে লাইন কেটে দিতে হবে। এখানে এই ফন্টে যেটা দেখতেছি স্ট্রোক 45, এই পাশ থেকে এটা লাইন দিয়ে একটা পুরো ওভারঅল কেটে দিতে হবে। তারপর এই পাশ থেকে একটা বাড়াইলেন, ভিতরের দিকে একটা ঢুকাইলেন, এই যদি দেখেন উপরের দিকে বাড়াইলেন, ভিতরের দিকে একটা ঢুকাইলেন, কাজ শেষ। আরও যদি এটা কাটার বিষয়টা আপনাদের যদি মনে হয় কিভাবে কাটবো, তাহলে সিম্পল হবে, এখান থেকে একটা আমি লাইন নিলাম, এখান থেকে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, এটার স্ট্রোক আমি রাখবো আবার একেবারে 0। তাহলে এখান থেকে দুটাকে ধরলাম, শেপ বিল্ডার টুলও করা যেতে পারে, এটাও করা যেতে পারে। আচ্ছা এটাকে এক্সপান্ড করে নিতে হবে, এক্সপান্ড না করলে এটা আপনার পারফেক্টভাবে কাজ করবে না। এখান থেকে অবজেক্ট এক্সপান্ড, ওকে, এবার ফ্রিলি কাজ করবে। ধরলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তো এটা আমার আলাদা হয়ে গেছে। তো সেদিক থেকে বাড়ানো বা কমানো এটা এই পাশ থেকে কেটে কেটে করা যেতে পারে, অন্য ফন্টগুলো ফ্লো করা যেতে পারে। এটা কাটলাম, এখন এই পাশ থেকে আরেকটা লাইন বের করে উপরে একটা ভিতরে একটা, লাইন বের করলে যতটুকু আছে সে পাশ থেকে এটা এখন মিলানো যেতে পারে। শেপ বিল্ডার টুল বা এগুলা দিয়ে এখন বড় ছোটর বিষয়গুলো যেভাবে আপনি করবেন সেভাবে মিলিয়ে দিয়ে দেন, যেভাবে করতে আছেন। এটা আরেকটু যদি বড় করার প্রয়োজন ছিল, তো এটাকে আমি আপাতত বাইরে রাখলাম, এটাকে বড় করতে যাচ্ছি। আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বা এখান থেকে আমি পয়েন্টারটাকে ধরলাম, ধরে আপনি এটাকে বড় করে দেওয়া যেতে পারে। বা শিপ চেপে দিচ্ছি, দেখেন উপরের দিকে চলে যাচ্ছে। শিপ চেপে বড় করবেন, যতটুকু প্রয়োজন শিপ চেপে করবেন, তাহলে সেটা আপনার পারফেক্টভাবে হবে। ঠিক এই পাশ থেকে মিলাই দেন, এটা যেহেতু ছোট হবে, চাইলে এবিসিডিটা ওপেন করে নেওয়া যেতে পারে, কোনটা দেখতে কীরকম যে আরেকটু করা যেতে পারে, হয়তো আরেকটু বেশির দিকে হলো, পুরো এবিসিডিটা ওপেন করে নেওয়া যেতে পারে।
এই ফন্টে আমি এইভাবেই জিটা রাখলাম। তারপরে আর কোনো ফন্ট আছে কি? নাহলে আমি বিজনেস কার্ডের টপিকে চলে যাচ্ছি। এস কি ক্রিয়েট করতে পারবেন? একটু হার্ড হবে মনে হয় ভাইয়া। আচ্ছা, এস এর বিষয়টা দেখা দিই। এদিকে বাকি বাদগুলো সবগুলো একই রকম। এস এর বিষয়টা আসি। এস বি থেকেও এসটা নেওয়া যেতে পারে, আর পরবর্তীতে এগুলো আবার এক করে দিবেন, যেমন এটা আলাদা করা, কিন্তু এগুলো সবগুলোকে ধরে একসাথে এক করে দিই। আর এইদিকে একটা আইসক্রিমের আইকনও তৈরি হয়ে গেছে, একটা আইসক্রিমেরও আইকন তৈরি হয়ে গেছে। এটা পুরোটাকে ধরলাম, এখান থেকে এটা একসাথে শেপ করে দিলাম। এটা একসঙ্গে হচ্ছে না কেন? তাহলে শেপ বিল্ডার দিয়ে দিই। এখানে শেপ বিল্ডারে আসলাম, এখান থেকে এটা অ্যাড করলাম, এখান থেকে অ্যাড, এই যে এ। তাহলে ওভারঅল আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এটা আমার একটা শেপ। কালার চেঞ্জ করলেও ওই একসাথেই কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক সিমিলার এই বি আর বি কিন্তু দুটো আলাদা, এটা পরবর্তীতে একসাথে করে দিয়ে দিবেন। নিলাম, একসাথে করে দেন, যেভাবে হোক আর কি শেপ বিল্ডার বা এটা দিয়ে একসাথে করতে পারেন, যেটা দিয়ে ভালো এটা দিয়ে করা যেতে পারে। আমি ব্যাক করলাম, এটা যেমন শেপ বিল্ডার দিয়ে হলো, যেটা দিয়ে যেটা ভালো হয় সেটার দিক থেকে সেটা দেওয়া যেতে পারে। এবার সেই এস এর ক্ষেত্রে এসটা কিভাবে তৈরি করা যেতে পারে? এখান থেকে বি থেকেও এসটা আনা যেতে পারে। এখান থেকে এটা একটা নিলাম, স্ট্রোক 45 নিলাম, স্ট্রোক 45 এসটা এ পাশে রাউন্ড, এ পাশেও রাউন্ড, এ পাশেও রাউন্ড, এ পাশেও রাউন্ড। তাহলে এই পাশ থেকে একে রাউন্ড, একটু শুধু চিন্তা করে নিই, এ পাশ থেকে রাউন্ড করতে হবে এটাকে। এটা দিলাম এ পাশ থেকে রাউন্ড, আর একটা হচ্ছে আচ্ছা এটাকে করা যেতে পারে। এ পাশ থেকে এটা আমি এখন এক্সপান্ড করে দিই, এখান থেকে অবজেক্ট এক্সপান্ড। এই কাজটা করলে আপনাদের কি হবে? শেপ বিল্ডার, কাটাকাটির বিষয়গুলো, অন্যান্য টুলের বিষয়গুলো প্রায় সবগুলো ক্লিয়ার হবে। আমরা কিন্তু বিভিন্ন টুল ব্যবহার করতেছি, একটা যেমন এটা ব্যবহার করলাম, শেপ বিল্ডার, এক্সপান্ড, এক একটা থেকে এক একটা ব্যবহার করতেছি। ক্লিক করলাম, মানে শেপের জন্য এই পাশ থেকে এসের এই লাইনটা যতটুকু হয় এটা কেটে দিই, ধরলাম এখান থেকে এটা রাইট বাটন আনগ্রুপ, এটা এই পাশ থেকে কেটে দিলাম। এবার এটাকে এটার সমান করে নিলাম, তারপর এটাকে রিফ্লেক্ট করে দিই, ওকে। এটার সাথে এবার এটা মিলাই দেন, এটার সাথে এটা পারফেক্টভাবে মিলাই দিয়ে দেন, যেভাবে দুপাশ থেকে মিলানো যেতে পারে। এখন আরেকটু দিই, এবার যে এক্সট্রা যে কর্নারগুলো আছে ধরলাম, শেপ বিল্ডার টুলে বা যেভাবে আছে এখান থেকে ওকে ধরলাম শেপ বিল্ডার টুল, বা এখান থেকে এটা একটা দিয়ে দিলেই হলো। আনগ্রুপ, এখান থেকে এটা আলাদা, এখান থেকে এটা আলাদা, এই যে অ্যাশ তৈরি হয়ে গেছে। এখন এটাকে ওভারঅল একটা শেপ বানায় ফেলি, ওভারঅল এখন একটা শেপ হয়ে গেছে এস। এখন যে ফন্ট করবেন বা বিভিন্ন একটা ফন্ট দেখতে পারেন, আর শেপ কাটার যে আমাকে যদি বলেন যে কোনো একটা শেপ দিয়ে এটা তৈরি করা দেখান, সরাসরি কিন্তু একটা শেপ তৈরি করা কঠিন। যারা খুব এক্সপার্ট আছেন তারা হয়তো একবারে অনেক দিন ধরে কাজ করছেন, যে কোনো শেপ তৈরি করতে পারবে। কোনো একটা শেপ তৈরি করতে হলে কিন্তু চিন্তা করতে হবে যে এটা এ পাশ দিয়ে কাটবো না এ পাশ দিয়ে কাটবো না এ পাশ দিয়ে কাটবো, এটা কিন্তু এদিক থেকে সময় লাগতে পারে। আর কোনো ক্যারেক্টার বা ওয়ার্ড আছে কি? এস একটু কঠিন ছিল, ডি হচ্ছে বির মতো, ই তো সোজা, এফ ও সোজা, জি করা হয়েছে, এইচ সোজা, আই করা সোজা, জেও সোজা, কে এল এম এন ও, পি সোজা আছে, কিউ সোজা। আর এই বিটাকে কিন্তু আর বানায় ফেলা যাবে, এই বিকেই কিন্তু আর বানায় ফেলা যাবে। তাহলে এটাকে বিটাকে ধরলাম, এদিক থেকে এটা নিয়ে আসলাম, একটা কপি করি। তাহলে আর হচ্ছে এ পাশ থেকে এটা ঘোরানো থাকে, এ পাশ থেকে এটা ঘোরানো থাকে। তাহলে এখান থেকে একটা লাইন নিচ্ছি ঠিক এটা বরাবর, এখান থেকে একটা লাইন, এটাকে আগে আমরা ফিল করে নিই, অবজেক্ট এক্সপান্ড অ্যাপারেন্স, তারপরে হচ্ছে এক্সপান্ড, ফিল করে নিলাম। দুটাকে আপাতত একটাই করে নিতে পারি, একটা করলাম, একটা লাইন, এই লাইন থেকে এই পাথ বরাবর এখানে একটা, এই পাথ বরাবর এখানে একটা। আর যদি সোজা লাইন করতে চান সোজাও করা যেতে পারে, তবে এখান থেকে যদি আমরা রাউন্ডেড করতেছি এটাই খারাপ হবে না। সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে এটা রাইট বাটন ক্লিক আনগ্রুপ, এটা একটা আসলো,
আরেকটা লাইন এ পাশ থেকে এ পাশে ওভারঅল একটা লাইন নেওয়া যেতে পারে, এখান থেকে এখানে একটা লাইন নেওয়া যেতে পারে। আপাতত যতটুকু আইডিয়া আসতেছে ততটুকুই আমি ট্রাই করতেছি। তো বিটা থেকেও আমরা আরটা যতটুকু ট্রাই করছি আর কি, বিটা থেকেও। না হলে আরেকটু চিন্তা করে দেখতে হবে যে আর এর শেপটা কিভাবে ক্রিয়েট করা যেতে পারে। বি থেকেই আরটা বের করার চেষ্টা করছি। আর বাকি বাদ যতগুলো আছে টি এক্স ওয়াই জেড সবগুলো সহজ। যেমন ভি তৈরি করতে যাচ্ছেন, এই এটাকে কিন্তু ভি বানায় দেওয়া যাচ্ছে। একে ধরলাম, এটাকে ভি, তাই বলে যে খুব যে কঠিন এমনটা না। ভি এই যে হয়ে গেছে, এখান থেকে এটা দরকার নেই, ডিলেট। আর বাকি বাদগুলো ওই আগের মতো রাউন্ড। তাহলে এটা সবগুলোকেই একখানে করে ফেলি, বা শেপ বিল্ডার টুল দিয়ে একসাথে করা যেতে পারে। আগে এক্সপান্ড করে নিই, অবজেক্ট এক্সপান্ড। তাহলে এই কাছ থেকে এই কর্নার, এই পাশ থেকে এই কর্নার, ওই আগের মতো রাউন্ড করলাম, ভি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক থাকতেছে এ টু জেড এভাবে শেপ ক্রিয়েট করবেন। ফাইলটা ইলাস্ট্রেটরে কিংবা সেভ করে দেওয়া যেতে পারে। আমি কি আজকে বিজনেস কার্ডের সাইজ কিভাবে ক্রিয়েট করা যেতে পারে ওটাতে চলে যাব, যেহেতু অনেক সময় আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, আপনারা যে কয়েকটা আছে এই কয়েকটা ফটোশপে প্র্যাকটিস করেন। আমি 2 মিনিটের মধ্যে তারপর বিজনেস কার্ড তৈরি করব না, শুধুমাত্র সাইজটা ইলাস্ট্রেটরে কিভাবে ক্রিয়েট করা যেতে পারে সে বিষয়ে দেখাবো। আচ্ছা কেউ কি ট্রাই করতেছেন এবিসিডি এগুলো লেখার ক্ষেত্রে? জি ভাইয়া। জি ভাইয়া। আমাদের ইলাস্ট্রেটরের যদি আমি টুলগুলো ওভারভিউ আসি, আপনি দেখেন ব্রাশ টুল বাদ দিয়ে প্রত্যেকটা টুলই আমাদের ক্লিয়ার হয়ে গেছে। উপর থেকে পুরো টুলগুলো আপনি লক্ষ্য করে দেখেন, টুল বক্সে আমাদের 6 কি 7টা ক্লাস ইলাস্ট্রেটর নিয়ে হয়েছে। স্ক্রিন শেয়ার করছি কি? স্ক্রিন শেয়ার করা হয়ে গেছে। শুধুমাত্র ব্রাশ টুল বাদ দিয়ে, ব্রাশ টুলটা স্পেশালি শুধুমাত্র একটা ক্লাসে আমরা ব্রাশ টুলটা করব। যে এখান থেকে উপর থেকে নিচে দেখবেন প্রত্যেকটা টুলই আমাদের কমপ্লিট, শুধুমাত্র ব্রাশ টুল বাদ দিয়ে। ফটোশপেরও আমরা কিন্তু প্রত্যেকটা টুল এইভাবে কমপ্লিট করিনি। আচ্ছা যারা ট্রাই করতেছেন একটু এবার দেখেন আমি বিজনেস কার্ডের সাইজটা কিভাবে নেওয়া যেতে পারে সেটা শুধু আইডিয়া দিয়ে দিচ্ছি। আর পরের ক্লাসে আমরা
পোর্টফোলিও রেডি কিভাবে করতে পারি, পোর্টফোলিও রেডিতে চলে যাব। পোর্টফোলিও রেডি করার পরেই আমরা ফাইবার মার্কেটপ্লেসে চলে যাব। তো বিজনেস কার্ডের বিষয়টা একটু দেখেন। প্রথমত ফাইল থেকে নিউ। বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত বলেন দেখি। 3.5/2। 3.5/2। আমরা যেভাবে ফটোশপে বিজনেস কার্ডের সাইজগুলো নিতাম এখানে কিন্তু সেভাবে না, একটু আলাদাভাবে। আর ইলাস্ট্রেটর আমরা জানি প্রিন্টের ক্ষেত্রে CMYK হয়, প্রিন্টের ক্ষেত্রে আপনার কালার মোড হবে CMYK। কিন্তু কিছু মার্কেট প্লেস আছে যারা আপনার প্রিন্ট আইটেমগুলো আপনার RGB কালার মোডে চায়। যেমন PNG ট্রির ক্ষেত্রে যদি আপনি ইলাস্ট্রেটর ফাইল সাবমিট করতে যান আপনাকে কিন্তু প্রিন্ট ডিজাইন হলেও আপনাকে RGB তে করতে হবে। তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি RGB তে করবেন। তো আপনি প্রথমত দেখবেন যে আপনার যে ক্লায়েন্ট সে কি মোডে, কি কালার মোডে আপনার কাছে চাচ্ছে। ধরে নিলাম যে আমি একটা PNG ট্রির জন্য একটা ডিজাইন তৈরি করব, তাহলে আসি যে কোনো একটাতেই থাক, এখান থেকে আমি এটা ইঞ্চিতে করলাম, সরাসরি এখানে দিয়ে দিই 3.5 ইন্টু হচ্ছে 2 ইঞ্চি। এরপরে চলে আসি ওরিয়েন্টেশন, কোন পাশে হবে এটা, এ পাশে হবে। আমি তো খারাপ বিজনেস কার্ড করতে চাচ্ছি না, তাহলে এটা এ পাশ থেকে এটা এ পাশে করে দিলাম। আর্টবোর্ড কয়টা, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের জন্য 2টা আর্টবোর্ড দরকার, তো আমি আপাতত একটাই আর্টবোর্ড নিচ্ছি, পরবর্তীতে আমরা আর্টবোর্ড কপি করে নেব। এই জন্য আমি এখান থেকে একটাই আর্টবোর্ড নিলাম। এবার আসতেছে ব্লিড। ফটোশপের ক্ষেত্রে এই ব্লিডের অপশনটা ছিল না, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এখানে সরাসরি ব্লিডের অপশনটা রাখা হয়েছে, কারণ প্রিন্ট আইটেমের জন্য ব্লিড বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রিন্ট আইটেমের জন্য অনন্য একটা সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর, এই জন্য এখানে ব্লিডের বিষয়টা একদিক থেকে সরাসরি রাখা হয়েছে। তো ব্লিড কত করে নিব এখানে, আমরা তো জানি কত করে দিব এখানে, 0.25। 0.25। 25 তো 0.25 এখানে হবে না, এখানে 0.25 হবে না। কেন হবে না একটু বিষয়টা আসি। দেখেন বিজনেস কার্ডের প্রথম দিন যে ফাইলটা দেখাইছিলাম সেটাই ওপেন করি, কেন এখানে 0.25 হবে না, এইটা নিয়ে আমি একটু খুব চিন্তায় শুরুর দিকে ছিলাম যে আর কি, যখন আমি প্রথম বিলাসটা করি এখানে একটা এখানে আরেকটা কেন আলাদা আলাদা হচ্ছে। বিষয়টা দেখেন খুব সহজে বুঝে যাবেন যে কেন সাধারণত আলাদা আলাদা হচ্ছে, বাস্তবে আলাদা আলাদা না, একই রকম। তো বিজনেস কার্ডের ক্লাসের দিন ছিল কোনটা, আপডেট বিজনেস কার্ড। তো এখানে বিজনেস কার্ডের সাইজটা দেখেন আমরা নিতাম 0.25। ফটোশপে কি আমাদের 4টা ঘর ছিল না 2টা ঘর ছিল বলেন দেখি, আমরা যখন ক্যানভাস সাইজ থেকে বাড়াইতাম কত জায়গায় বাড়াইতাম আমরা 0.25, 2টা জায়গা ছিল। 2টা জায়গায় বাড়াইতাম। অর্থাৎ ওরা কি করতো, যখন আপনি 0.25 নিলেন সে টপ এবং বটম দুপাশেই বাড়াইতো, এই জন্য হচ্ছে 0.25। আর এখানে দেখেন 2টা জায়গা কিন্তু নাই, 4টা অংশ, টপ বটম লেফট রাইট 4টা অংশ, এই জন্য 0.25 এর অর্ধেক হবে এখানে। আপনি যদি আসে CALC ক্যালকুলেটর, তো 0.25 ডিভাইডেড 2, তাহলে যদি করি, আচ্ছা ডিভাইডেড তো হবে না, অর্ধেক হবে। আচ্ছা 0.125 ইন্টু দিচ্ছি 2, তাহলে হচ্ছে 0.25। অর্থাৎ 0.25 এর অর্ধেক হচ্ছে আপনার 0.125, এটা হচ্ছে আপনার 0.25 এর অর্ধেক, যেটা এই বিজনেস কার্ডে ঠিক ওই জিনিসটাই ছিল যে উপরে 0.125 নিচে 0.125 চারপাশে 0.125, আর 0.125 যোগ করলে 0.25 হয়। ঠিক সিমিলার, এই জন্য এখানে হবে 0.125, একটা করলে এখানে লক দিলে পরবর্তীতে হয়ে যাবে। তাহলে 0.125 যোগ করলে হচ্ছে আপনার 0.25, আর এটা আমরা একসঙ্গে চারো পাশ থেকে বাড়াচ্ছি, এই জন্য হচ্ছে আপনার 0.125। এবার অ্যাডভান্স মোডে আসি। কালার মোডের কথা একটু আগে বলছি, মার্কেট প্লেসের উপর বা আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করবে যিনি কি কালার মোডে চাচ্ছে। তো আমি 8GB কালার মোডে রাখলাম, এটা 300 বা 150 রাখা যেতে পারে। আর যদি আপনি সরাসরি CMYK করেন তাহলে মাস্ট বি 300 রাখবেন, 300 রাখলাম, এরপরে ওকে। তাহলে ডিফল্টভাবে আমাদের এখানে বিজনেস কার্ডের যেটা ছিল সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের দুটো অংশ তৈরি হয়েছে, একটা হচ্ছে সেভ জোন, ভিতরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার সেভ জোন তো না, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া আর ব্লিড, দুটাই তৈরি হয়ে গেছে। এবার আমরা সেভ জোন কিভাবে তৈরি করব, সেভ জোন কিভাবে তৈরি করা হয়ে থাকে। তাহলে ওভারঅল একটা শেপ ক্রিয়েট করি, এখান থেকে এখানে ওভারঅল একটা
শেপ ক্রিয়েট করলাম, ওভারঅল একটা শেপ। এটা স্ট্রোক কালার শর্টকাটে অফ করে দিলাম, এক্স এবং শিফটের পাশে স্ল্যাশ দিলেই আপনার শর্টকাটে স্ট্রোক বন্ধ হয়ে যাবে। অবশ্যই দেখবেন যেন বাইরের দিক থেকে বেরিয়ে না থাকে, আর আমার এখান থেকে কিছু অংশ বাইরেও বেরিয়ে গেছে। মাস্ট বি কর্নার মিলানোর জন্য, এই পাশ থেকে এই পাশে কর্নার মিলানোর জন্য দেখেন মাউসটা যখন আসতেছে এখানে দেখেন লিখা আসছে ইন্টারসেক্ট, তার দুপাশ থেকে এটা একবারে মিডিল একবার অ্যাঙ্কর পয়েন্টের জায়গায়, এখান থেকে ধরে ঠিক এ পাশের ইন্টারসেক্ট, এই ইন্টারসেক্ট এই ইন্টারসেক্ট, দুপাশ থেকে ইন্টারসেক্ট মিলাইলেই হয়ে গেল। আর এখান থেকে ফিল কালার নান, তাহলে আপনার দুপাশ থেকে একেবারে সমানভাবে মিলে যাবে, এই পাশ থেকেও ইন্টারসেক্ট এই পাশ থেকেও ইন্টারসেক্ট। এবার আসে শেপ জোনে, পিছনের যে শেপ, এই শেপটাকে সিলেক্ট করে, এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, আমাদের যেমন ক্যানভাস সাইজ ছিল ওটাই। তাহলে এখান থেকে শেপটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। তারপরে এখানে প্রিভিউটা অন করে দেন, যেহেতু আমাদের এটা মাইনাস হবে তাহলে -0.25 অন অফ করি, এখান থেকে -0.25 সেভ জোন চলে আসছে। এটা প্রিভিউ করে অন অফ করে সরাসরি দেখতে পারবেন দেখতে কেমন হচ্ছে। এরপরে ওকে, তাহলে ভিতরেও একটা শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটাকে আমরা গাইডলাইন বানাবো, ইলাস্ট্রেটরে যে কোনো শেপকে গাইডলাইন আকারেও বানানো যায়। তো এটাকে সিলেক্ট করলাম, এরপরে রাইট বাটন ক্লিক করে দেখেন লিখে আছে মেক গাইডস, তাহলে এটা ক্লিক করলে আপনার গাইড হয়ে যাবে। এখান থেকে ক্লিক করছে, এটা আমার গাইড তৈরি হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিই Ctrl+2 দিয়ে। তাহলে ওভারঅল যদি আপনি দেখেন তাহলে বিজনেস কার্ডের ফাইল আমাদের রেডি। বাইরের এটা অংশ হচ্ছে ব্লিড, ব্ল্যাক কালারটা হচ্ছে ট্রিম লাইন, আর ব্লু কালারটা হচ্ছে আমার সেভ জোন। বিজনেস কার্ড আমি আগে দেখাবো না, মার্কেট প্লেসে যাওয়ার পরে বিজনেস কার্ডে আমরা আসবো। সরাসরি মার্কেট প্লেস থেকে কিছু কাজ করার পরে তারপর এদিক থেকে আসবো। আচ্ছা, বিজনেস কার্ডের এই ফাইলটা তৈরি করতে পারবো না, আবার দেখাইতে হবে এমন। আচ্ছা ভাই, ওপেন ফ্রম টেমপ্লেট থেকে, কোনটা? আচ্ছা ভাই, ওপেন ফ্রম টেমপ্লেট থেকে যদি আমি বিজনেস কার্ডটা নিই তাহলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, ওপেন মানে আপনি ফাইলে যাওয়ার পর দেখেন নিউ একটা অপশন টেমপ্লেট, আছে আমি জানি। এখান থেকে যদি বিজনেস কার্ডের টেমপ্লেট ব্যবহার করেন, তাই তো? এখান থেকে দিলাম বিজনেস কার্ডের টেমপ্লেট, এখান থেকেও দেওয়া আছে। ভাইয়া। এখানে ওই সাইজটাই দেওয়া আছে, এখানে ওই সাইজটাই দেওয়া আছে সব। আপনি দেখেন আমাদের যে এখানে গাইডলাইন নিতে হবে এমনটা কথা না, গাইডলাইন যে নিতে হবে এমনটা কথা না। আমরা গাইডলাইন কেন নিচ্ছি? টেক্সটটা বাইরে থেকে চলে যায় এমনটা না যায়। কিন্তু মার্কেট প্লেস আপনার এই গাইডলাইন, এই মার্কিং এর বিষয়গুলো কিন্তু চাচ্ছে, এখানকার এই মার্কিং এর বিষয়গুলো চাচ্ছে। আপনি এখান থেকেও নিতে পারেন। ওই মার্কেট প্লেস যদি আপনার অ্যাপ্রুভ করে তাহলে হয়তো অ্যাপ্রুভ করলো, কিংবা এই স্টাইলে মার্কেট প্লেস আপনার সাধারণত চায় না। এখানে যেমন আপনার হরিজেন্টাল ভার্টিক্যাল দুই স্টাইলই করে দেওয়া আছে, এই স্টাইলে মার্কেট প্লেস চায় না। কিন্তু আপনি লোকালভাবে প্রিন্ট বাই দিক থেকে করতে যাচ্ছেন, আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মার্কেট প্লেস আমি যে স্টাইলে দেখাইলাম এই স্টাইলে আপনার মার্কেট প্লেসগুলো সাধারণত আপনার চেয়ে থাকে বিজনেস কার্ডের জন্য। আর এটা তৈরি করা যে খুব কঠিন এমনটা না, এটা জাস্ট 30 সেকেন্ডেরও কম সময়ের কাজ। তাহলে ফাইল নিউ, শর্টকাটে দেখাচ্ছি। ফাইল নিউ, এটা অলরেডি আমার তৈরি করা আছে, ক্রিয়েট করলাম। ওভারঅল একটা শেপ, কত দ্রুত হচ্ছে। এখান থেকে ওভারঅল একটা শেপ, স্ট্রোক কালার অফ করলাম, এখান থেকে স্ট্রোক কালার অফ, এটাকে অফসেট পাথ, শর্টকাটে এখানে প্রপার্টিস থেকে অফসেট পাথ, এখান থেকে ওকে। যদি গাইড করেন শর্টকাট হচ্ছে Ctrl+5, কাজ শেষ। 10 সেকেন্ড অনলি ভাই। সেক্ষেত্রে টেমপ্লেট 10 থেকে 15 সেকেন্ড একটা টেমপ্লেট রেডি করতে বিজনেস কার্ডের। তো বিজনেস কার্ডের এটা আপনারা ট্রাই করতে পারেন, এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি না, যা শুধু এটা দেখালাম যে এইভাবে বিজনেস কার্ডটা ক্রিয়েট করা যেতে পারে। ঠিক আছে, ভিডিওটা আমি সেভ করে আপলোড করে